Hello everyone and welcome back to my channel. NEP 2020 সিলেবাস অনুযায়ী আন্ডারগ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টারে সমস্ত স্টুডেন্টসদের ইন্টারডিসিপ্লিনারি কোর্স হিসেবে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা সায়েন্স রয়েছে। আর যে সমস্ত স্টুডেন্টরা ভিএসসি বা ভ্যালু অ্যাডেড কোর্স হিসেবে এনভায়রনমেন্টাল স্টাডিজকে চুজ করেছো তাদের ক্ষেত্রেও আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, কারণ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েট সেমিস্টার 1 এর এক্সাম এখনো পর্যন্ত হয়নি। তো তোমরা এখনো পর্যন্ত এই ভিডিওগুলো ফলো করতে পারো এবং যে সমস্ত স্টুডেন্টসরা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছে, যেমন হচ্ছে রেল, মাল্টিটাস্কিং, জব, ব্যাংকিং, প্রত্যেকটা এক্সামে এনভায়রনমেন্ট রিলেটেড কিন্তু বেশ কিছু কোশ্চেন্স থাকে, তারাও আমার এই ভিডিওটা ফলো করতে পারো। তো চলো আর বেশি দেরি না করে তোমাদের দেখে নেওয়া যাক আইডিসি এবং ভিএসসি সিলেবাস কি কি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। লেফট সাইডে রয়েছে আইডিসি সিলেবাস এবং রাইট সাইডে রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্সের সিলেবাস। তো এই দুটো সিলেবাসের কমন পোর্শনস হিসেবে ওয়াটার রিসোর্সেস, যেটা কিনা ইয়েলো তোমাদের মার্কিং করা রয়েছে, হাইলাইট করা রয়েছে, এই দুটো পোর্শনস থেকে বেশ কিছু কমন কোশ্চেন্স আমি নিয়ে আসবো এমসিকিউ আকারে, যেটা তোমাদের আগামী পরীক্ষাতে অনেক বেশি হেল্প করবে। তো চলো পরপর কোশ্চেন্স গুলো দেখে নেওয়া যাক। যেহেতু ফার্স্ট সেমিস্টারের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার বা বাকি সেমিস্টারেও বলতে পারো বা বাকি ইউনিভার্সিটির আন্ডারে বলতে পারো, বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনেরই স্টুডেন্টস থাকে, তো আমি দুটো ভার্সনসে কোশ্চেন তোমাদের সামনে রেডি করে আনছি যাতে তোমাদের অনেক বেশি সুবিধা হয় আর বোথ ভার্সনসের স্টুডেন্টসরা যাতে আমার ভিডিও ফলো করতে পারো। প্রথম কোশ্চেনটা হলো, পৃথিবীর অধিকাংশ স্বাদু জল কোথায় অবস্থিত? অপশনস: আইস ক্যাপস, গ্লেশিয়ার্স, ওশিয়ানস, ইন স্টোরেজ ট্যাঙ্কস, নাকি ইন লেকস। সঠিক উত্তরটি হলো আইস ক্যাপস এবং হিমবাহ। এবার একটু এক্সপ্লেনেশন হিসেবে দেখে নেওয়া যাক। ফ্রেশ ওয়াটার ম্যাক্সিমাম মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ফ্রেশ ওয়াটার হোল্ড করে থাকে এই আইস ক্যাপস এবং গ্লেশিয়ার্স, যেটা কিনা আইস ফর্মে লক থাকে। Ice caps এবং glaciers are found in polar regions and high mountain ranges, এবং এগুলো ওয়াটার সাইকেল একটা ক্রুশিয়াল রোল প্লে করে এবং ন্যাচারাল রিজার্ভার্স হিসেবেও কাজ করে, slowly releasing fresh water over time. This is why they are vital source of fresh water for rivers, lakes and other water bodies, making them the largest storage of fresh water on earth. How is Earth's water supply being continuously renewed? Options হলো through photosynthesis, through water cycle, through oceans, নাকি through global warming। সঠিক উত্তরটি হলো জলচক্রের মাধ্যমে পৃথিবীর জল সরবরাহ ক্রমাগত পুনর্বীকরণ করা হচ্ছে। এখানে একটু এক্সপ্লেনেশনস আমরা দেখে নিই যে আর্থ সারফেসের মধ্যে ওয়াটার সাইকেল কিন্তু কন্টিনিউয়াস মুভমেন্ট হতে থাকে। কি কি প্রসেস এর মধ্যে ইনভলভ রয়েছে? ইভাপোরেশনস, কনডেনসেশনস, প্রেসিপিটেশনস এন্ড রান অফ। তো এখান থেকে তোমরা একটু নোট ডাউন করে লিখে নিতে পারো যে ওয়াটার সাইকেলের মধ্যে কি কি প্রসেস থাকে। এখানে অনেক সময় কোশ্চেন আসে যে ইভাপোরেশনস, কনডেনসেশন, প্রেসিপিটেশনস, রান অফ, এই চারটে কিন্তু মেন স্টেজ বা প্রসেসের মাধ্যমে ওয়াটার সাইকেল হতে থাকে। এখান থেকে তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে ধরো ইভাপোরেশনস দিয়ে দিল বা কনডেনসেশন দিয়ে দিল, যে ওয়াটার সাইকেলের এটা একটা প্রসেস কি না। ওকে, থার্ড কোশ্চেন হলো, খনন কূপ দ্বারা ভূগর্ভস্থ জল অ্যাক্সেস করা যেতে পারে? ক্যান গ্রাউন্ড ওয়াটার বি অ্যাক্সেসড বাই ড্রিলিং ওয়েলস? হ্যাঁ, না, শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণই কম হলে তবেই হয়, নাকি মাঝে মধ্যে? অপশনস হলো অবশ্যই হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার বি অ্যাক্সেসড বাই দ্য ড্রিলিং ওয়েলস। এক্সপ্লেনেশন হিসেবে দেখে নিতে পারি যে যে কোনো ধরনের ওয়েলস বা কূপ, যে খনন কূপগুলো থাকে সেগুলো ওয়াটার টেবিল মানে গ্রাউন্ডের ওয়াটার টেবিল পৌঁছানোর জন্য কিন্তু খোঁড়া হয়ে থাকে, যেটা কিনা at a level which the ground is saturated with water। এই ড্রিলিং ওয়েলস এর দ্বারা বা বাই ড্রিলিং এ ওয়েল, আন্ডারগ্রাউন্ডে যে অ্যাকুইফার্স গুলো রয়েছে সেখান থেকে ওয়াটার এক্সট্রাক্ট করা হয়ে থাকে, প্রোভাইডিং এ সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার। কি কি পারপাসে? ড্রিঙ্কিং ওয়াটার অথবা ইরিগেশনস।
স্বাদু জলের 44% ড্যাশ ক্ষেত্রে ব্যবহার করা হয়। 44% of all the fresh water is used by options men, recreational activities, industry নাকি animal। সঠিক উত্তরটি হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পারপাসে 44% ফ্রেশ ওয়াটারকে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ম্যানুফ্যাকচারিং, মাইনিং এবং পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে লার্জ অ্যামাউন্টের জল ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন পারপাস, কি কি পারপাসে, যেমন হচ্ছে মেশিনকে কুল বা ঠান্ডা করার জন্য, র মেটেরিয়ালসকে প্রসেস করার জন্য, অথবা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। অ্যাজ এ রেজাল্ট বা ফলস্বরূপ আমাদের পৃথিবীর লার্জ অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার কনজিউমড বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। কৃষিকাজে ব্যবহারের জন্য কি ধরনের জল প্রয়োজন? ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার, ভূগর্ভস্থ বা গ্রাউন্ড ওয়াটার নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো ফ্রেশ ওয়াটার বা মিঠা জল কৃষিকাজে ব্যবহার করা হয়ে থাকে। কারণ ফ্রেশ ওয়াটারের মধ্যে খুব লো অ্যামাউন্ট বা লো লেভেলসের সল্ট আর মিনারেলস ডিজলভ থাকে, যেটা কিনা ইরিগেশন এবং ক্রপ গ্রোথের জন্য, ফসল চাষের জন্য একেবারেই সুটেবল বা পারফেক্ট। এগ্রিকালচার পারপাসের জন্য সল্ট ওয়াটার বা লবণাক্ত জল একেবারেই উপযুক্ত নয়। কারণ হচ্ছে সল্ট ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার দুটোই কিন্তু আমাদের কৃষিকাজের জন্য ব্যবহার করা যায় না, কারণ সল্ট ওয়াটারে বেশ কিছুটা পরিমাণে আমাদের যে ডিজলভ সল্ট সেটা হাই থাকে, এবং গ্রাউন্ড ওয়াটারে হাই লেভেলসের মিনারেল ডিজলভ থাকে, আর যেটা কিনা আমাদের প্লান্টসের গ্রোথের জন্য খুবই ক্ষতিকারক। তাই শুধুমাত্র ফ্রেশ ওয়াটারে বা মিঠা জলই কৃষিকাজে ব্যবহার করা হয়ে থাকে। তার কারণ একটাই, কারণ তার মধ্যে খুব কম পরিমাণে সল্ট এবং মিনারেলস ডিজলভ থাকে। তাহলে এখানে এক্সপ্লেনেশনটা তোমরা জেনে নিলে। প্রত্যেকটা এক্সপ্লেনেশনস যদি তোমরা ভালো করে বুঝে কোশ্চেন্সগুলোর অ্যান্সারগুলো মনে রাখো, তাহলে কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন্স আরো তোমরা পেয়ে যাবে। যেমন এখান থেকে ধরো যে সল্ট ওয়াটার মানে লবণাক্ত, তোমার ওশিয়ান যেটা জল আমাদের, আমরা জানি সমুদ্র বা মহাসাগরের জল সল্ট ওয়াটার বা লবণাক্ত হয়ে থাকে। তাহলে সব লবণাক্ত জলে কিসের পরিমাণ বেশি থাকে? লবণ। এবং গ্রাউন্ড ওয়াটারে কিসের পরিমাণ বেশি থাকে? মিনারেলস। এখান থেকে দুটো কোশ্চেন্সও তোমরা পেয়ে যাবে। সেচ বা ইরিগেশন কি? ক্ষেত চাষ করা, ক্রমবর্ধমান ফসলে ব্যবহারের জন্য এটি একটি এলাকায় জল আনার প্রক্রিয়া। ফসল যদি মরে যায় তাহলে সেটা ভূগর্ভস্থ মানে গ্রাউন্ড ওয়াটারের জলটাকে আনা, নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো ক্রমবর্ধমান ফসলে ব্যবহারের জন্য এটি একটি এলাকায় জল আনার প্রক্রিয়া। নিচের কোনটি মিষ্টি জলের সম্পদ নয়? নদী, ভূগর্ভস্থ জল, মহাসাগর নাকি কোনোটি নয়? বারবার দেখে নাও কোনটা ফ্রেশ ওয়াটার রিসোর্সেস নয়। এই ধরনের কোশ্চেন্স গুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নিবে, যে মিষ্টি জলের সম্পদ নয়। অনেক সময় আমরা কোশ্চেনটাকে হাফ দেখে তার অ্যান্সারটা লিখে দিই যে মিষ্টি জলের সম্পদ বা ফ্রেশ ওয়াটার রিসোর্সেস, কিন্তু নট এ ফ্রেশ ওয়াটার রিসোর্সেস। এর একমাত্র অ্যান্সার হলো মহাসাগর বা ওশিয়ানিক যে ওয়াটারটা। এক্সপ্যানশনে দেখা যাচ্ছে যে আমাদের যে সমুদ্রের জল, এটা কখনোই ফ্রেশ ওয়াটার রিসোর্সেস নয়, কারণ সমুদ্রের জল লবণাক্ত, যার মধ্যে 97% সল্ট থাকে, এবং যেটা আমরা একটু আগে পড়লাম এগ্রিকালচারের জন্য বা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য একেবারেই সুটেবল বা উপযুক্ত নয়। নিচের কোনটিকে জলের সবচেয়ে বিশুদ্ধতম রূপ হিসেবে বিবেচনা করা যেতে পারে? রেইন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, গ্লেশিয়ার্স নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হলো বৃষ্টির জল। কেন? কারণ বৃষ্টির জলকে তখনই আমরা সব থেকে বিশুদ্ধতম রূপ হিসেবে বিবেচনা করব যখন সেটা ভেপোরাইজেশন পজিশনে থাকবে বা প্রসেসে থাকবে, বা এবং ইম্পিউরিটিস এবং সল্ট সেটার মধ্যে কিন্তু কোনো রকম থাকবে না, তখনই আমরা বৃষ্টিপাতের জলটাকে বিশুদ্ধতম রূপ হিসেবে বিবেচনা করব। যদি কখনো আমরা বৃষ্টির জলের মধ্যে কন্টামিনেন্টস পার্টিকলস পাই, যেটা কিনা অ্যাটমসফিয়ারের মধ্যে মিশে গিয়ে আসে, তখন সেটা কিন্তু কখনোই বিশুদ্ধতম রূপ হিসেবে বিবেচনা করতে পারবো না। তো এখানে একটা কন্ট্রাডিক্টরি অ্যান্সার রয়েছে। তো যদি এরকম ধরনের কোশ্চেন্স আসে, তোমরা রেইন ওয়াটারটাকেই সঠিক অ্যান্সার দেবে। নিচের কোনটি পানীয় জলের বৃহত্তম আধার? ওশিয়ান ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, রিভার ওয়াটার নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো গ্রাউন্ড ওয়াটার হলো
লার্জেস্ট রিজার্ভার অফ দ্য পোর্টেবল ওয়াটার। কারণ এখানে আমরা দেখে নিই যে আর্থ সারফেসের মধ্যে 71%ই হচ্ছে কভার করে থাকে জল, যার মধ্যে 96.5% সমুদ্রে থাকে, 3.5% ফ্রেশ ওয়াটার হিসেবে থাকে, 2.5% ফ্রেশ ওয়াটারটা তার মধ্যে আইস এবং গ্লাসিয়ার্স হিসেবে থাকে, যেটা কিনা কোনো রকম পারপাসেই ব্যবহার করা যায় না এবং সেটা আমাদের পক্ষে আনঅ্যাভেলেবল। আমরা সেটা চট করে, কারণ পোলার রিজিয়ন্সে থাকে, সেটা আমরা চট করে কিন্তু আইস বা গ্লাসিয়ার্স আমরা পাই না। আর 0.75% ওয়াটার বা জল প্রেজেন্ট থাকে গ্রাউন্ড ওয়াটারে, আর বাকি পোর্শনসটা থাকে রিভার, পন্ডস, লেকস, রিজার্ভার্স। তাহলে লার্জেস্ট যদি বলতে পারো রিজার্ভার হিসেবে পোর্টেবল ওয়াটার, সেটা হচ্ছে আমরা গ্রাউন্ড ওয়াটার থেকেই পেয়ে থাকি। ক্লোরিনেশনস অফ ওয়াটার মেক্স দ্য ওয়াটার ড্যাশ। ক্লোরিনেশন জলকে কি করে? ডার্টি, ক্লোরিনেটেড, জীবাণুমুক্ত করেন, এই কোনটা আমরা খুব ভালো করেই জানি যে ক্লোরিনেশন প্রসেসের মাধ্যমে আমরা জলকে, মানে জলের মধ্যে ক্লোরিন অ্যাড করি। কেন? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটসকে মারার জন্য। দ্য pernicious effect of chlorine relies on the water pH, chlorine level, contact time and temperature. নিচের কোনটি জলের কঠিন অবস্থা নির্দেশ করে? বৃষ্টি, তুষার, জলীয় বাষ্প নাকি ওপরে সবগুলি? খুব ভালোভাবে বুঝতে হবে যে বৃষ্টি মানে হচ্ছে সেটা হচ্ছে লিকুইড ফর্ম, ওয়াটার ভেপার গ্যাসিয়াস ফর্ম, তুষার বা স্নো সেটাই হচ্ছে সলিড স্টেট। নিচের কোনটি জল দূষণের কারণ? অপরিশোধিত পয়ঃনিষ্কাশন জলাশয় নিষ্পত্তি করা, অপরিশোধিত শিল্প বজ্র জলাশয়ে নিষ্পত্তি করা, কীটনাশক এবং সারের অত্যধিক ব্যবহার নাকি উপরে সবগুলো? এই চারটে অপশনসের জন্যই কিন্তু আমাদের জল দূষণের কারণ বা জল দূষিত হয়ে থাকে। আজকের ভিডিওটা এই কোশ্চেনটা দিয়েই শেষ করলাম। ওয়াটার রিসোর্সের রিলেটেড আরো প্রচুর কোশ্চেন রয়েছে নেক্সট ভিডিওতে, বা আমি এক একটা ইউনিটের যে মেজর কোশ্চেন্স গুলো আমার মডেল আকারে আমি রেডি করেছি তোমাদের জন্য বা তোমাদের এক্সামের জন্য, সেগুলো আগে শেষ করে নিই, তারপরে আমি রিপিটেশনস করতে থাকবো। কারণ এক একটা ইউনিট থেকে প্রচুর কোশ্চেন্স রয়েছে যেগুলো তোমাদের হতে পারে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই কোশ্চেন্স গুলো আগে ইউনিট আকারে আমি শেষ করে নিই, তারপর রিপিটেশনস করবো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে academy.geet90@gmail.com এ মেল করতে পারো বা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে। আজকের ভিডিওটা আমি শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।